হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আছি এখন ভালো। আপনি ভালো আছেন? এই যে আছি, ভালো আছি। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। রনক ভাই কেমন আছেন? জি। এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই, কোনোরকম আছি আর কি। কালকে অফিস খোলা, শুক্রবারও শিপমেন্ট আছে তো, ও, শান্তি নাই। বুঝতে পারছি। আমাদের আজকে একটা হ্যাঁ, ছোট শিপমেন্ট নামতো, তো আমি একটু আচ্ছা বুঝাই টুঝাই ভেগে চলে আসছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আজকে আমাদের শিডিউল অনুযায়ী হচ্ছে সেলস কন্টাক্ট এলসি নিয়ে আমি ডিসকাশন করব, ঠিক আছে? তো সেলস কন্টাক্ট আর এলসি নিয়ে কাজ করতে হইলে ফার্স্টে সেলস কন্টাক্ট আমি একটু বুঝিয়ে দিই। আমি লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, লাস্ট ক্লাস যারা করছেন তারা অবশ্যই জানবেন, আর যারা করেন নাই তারা একটু কষ্ট করে ভিডিও গুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা ইনভয়েস প্যাকেজ নিয়ে কথা বলছিলাম। তো সেলস কন্ট্রাক্টটা মূলত আমি কিভাবে করব, যে আমি এখানে বুঝেছিলাম না, যে আমার বায়ারের সাথে আমার যা কমিউনিকেশন হবে, যা নেগোসিয়েশন হবে, সবগুলো আমার পিও পিআই তে আসবে, ঠিক আছে? পিও পিআই টা তো আমি আর কাস্টমসে বা আমি এটা নিয়ে ব্যাংকে কিছু করতে পারবো না। আমার পুরো সেলস কন্ট্রাক্টটা লাগবে যখন আমি সেলস কন্ট্রাক্টে এগেনস্টে শিপমেন্ট করবো, ঠিক আছে? তো ওই সেলস কন্ট্রাক্টটা রেডি করার জন্য অবশ্যই আমার থেকে ইনভয়েস প্যাকেজ লিস্ট দুটোটাই আগে রেডি করতে হবে। ইনভয়েসের যে ডিটেলস গুলা, সাপোজ ইনভয়েসে আপনার ডিসক্রিপশন, ইউনিট প্রাইস, ঠিক আছে, এগুলো দেখতে হবে। এগুলোর উপর বেস করে আমার সেলস কন্ট্রাক্টটা হবে। তাহলে আমরা ইনভয়েসটা যেহেতু আমরা দেখছিলাম, এই ইনভয়েসের উপর বেস করে আমি সেলস কন্ট্রাক্টটা রেডি করবো। দেখেন কিভাবে। আমার এখানে মনে রাখেন যে আমার মেন শার্ট হচ্ছে কত, 1000 পিস, এবং ইউনিট প্রাইস হচ্ছে $10 করে। 1000 পিস $10 করে, ঠিক আছে? এখন আসেন আমরা সেলস কন্ট্রাক্ট চাই। এটা হচ্ছে আমাদের সেলস কন্ট্রাক্ট, ঠিক আছে? ধরেন এটা আমরা দিলাম, আমাদের কোম্পানির নাম যেটাতে দিলাম, বি ইন্টারন্যাশনাল হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল কোম্পানির নাম। আচ্ছা, এখানে আমার সেলস কন্ট্যাক্ট, এটা একটা সেলস কন্ট্যাক্ট। এটা যখন আপনি এই আকারে দেখবেন, বড় করে দেখবেন, তখন এটা সেলস কন্ট্যাক্টটা আমরা পিন দিলে এভাবে আসবে, ঠিক আছে? এই সেলস কন্ট্যাক্টটা আমি কিভাবে রেডি করব, আমি একটা সেলস কন্ট্যাক্ট নাম্বার বসাবো। সেলস কন্ট্যাক্ট নাম্বারটা আপনার পিআই নাম্বার বা পিও নাম্বার যেটা, ওইটা দিয়েও ওইটাও দিতে পারবেন। সেলস কন্ট্যাক্ট নাম্বারটা আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন, এটা কোনো সংস্থা বা কেউ আপনাকে দিবে না। ওটা হচ্ছে আপনার অ্যাজ পার পিও অনুযায়ী, ঠিক আছে? তারপর সেলস কন্ট্রাক্টটা যে তারিখ আপনি রেডি করবেন, ওই ডেটটা দিবেন। তারপর যেটা আমি আজকে রেডি করতেছি, আমি আজকে ডেটটা দিব 7 তারিখ, সরি, 7 তারিখ 5 মাস 2026। আচ্ছা, এখন আসেন বায়ার, বায়ার ইম্পোর্টার। হ্যাঁ, যে বায়ার উনি কিন্তু ইম্পোর্টার কেন, আমি হচ্ছে এক্সপোর্টার। আমি এক্সপোর্ট করব, সে ইম্পোর্ট করবে। তাহলে বায়ার আমার কাছে, বায়ার, আমরা বায়ার নামেও চিনবো, আমরা ইম্পোর্টার নামেও চিনবো। তা আমাদের ইম্পোর্টারকে আমরা ইনভয়েসের মধ্যে কি দিছিলাম দেখি। ইনভয়েসের মধ্যে আমরা শিপ টু অ্যাব ইন্টারন্যাশনাল, আর আমরা দিলাম যে চেমব্রিজ হচ্ছে এক্সপোর্টার, আর অ্যাব ইন্টারন্যাশনাল ইম্পোর্টার। তাহলে আসেন আমরা সেলস কন্ট্রাক্ট কিভাবে বানাবো। আমরা সেলস কন্ট্রাক্ট যেহেতু আমাদের কোম্পানি, আমরা মানে এক্সপোর্টারে, তাহলে এক্সপোর্টার হচ্ছে যে চেমব্রিজ, তাহলে বায়ার হচ্ছে অ্যাব ইন্টারন্যাশনাল। তারপর অ্যাড্রেসটা দিব আমরা, সাপোজ এটা হচ্ছে চাইনা, এখানে বিভিন্ন থাকবে। সেলার, রিস্ক মেজার, ঠিক আছে? সেলার কারা, সেলার হচ্ছে আমরা, আমরা সেল করতেছি না মালটা, তাহলে আমরা হচ্ছে সেলার, ঠিক আছে? চিটাগং যদি সেম, নিচেও এক্সপোর্টার, সেলার এক্সপোর্টার, তাও আমরা। ডেসক্রিপশন অফ গুডস আসেন, মেন শার্ট, এটা ঠিক থাকলো, এটা আমরা ইনভয়েস থেকে দিলাম। পিও নাম্বার
সাপোজ ওখানে পিও নাম্বার যত ছিল, আমরা যে মানে যে পিও বা পিএ আমাদের কাছে থাকবে ওইটার নাম্বার যেটা, এটা এখানে বসাবো। পিও কোয়ান্টিটি মানে কতটুকু আমরা এক্সপোর্ট করতেছি, 10,000 পিস। 10,000 পিসের ইউনিট প্রাইস কত ছিল, $10 করে। তাহলে আমার টোটাল ভ্যালু হচ্ছে কত, $1,00,000। আমি ইনভয়েসে কত ছিল একটু দেখি। আমাদের ইনভয়েসে $10,000 ছিল, 1,000 পিস। আমাদের 1,000 পিস টি শার্ট ছিল, $10,000 ছিল। তাহলে আমাদের এটা ভুল আসতেছে, এটা আমরা আবার দেখি। আচ্ছা, আমি এখানে 10,000 পিস দিচ্ছি, ঠিক আছে, এখানে 1,000 পিস হবে। 1,000 পিস হলে আমাদের $10,000। সেলস কন্ট্রাক্টের ভ্যালুটা ইনভয়েসের ভ্যালুর সাথে অ্যাকুরেট রাখতে হবে, কারণ সেলস কন্ট্রাক্টের এগেনস্টে কিন্তু আপনার পেমেন্টটা আসবে। তাহলে ইনভয়েস ভ্যালু যা, মানে পিআই তে যা ভ্যালু আছে, ইনভয়েসেও তা হবে, সেলস কন্ট্রাক্টেও তা হবে। ঠিক আছে, তাহলে 10,000 আমাদের ডলার, হ্যাঁ, $10,000। এখন আসলে ডেলিভারি টার্মস। এখন আমরা টার্মসে আসি। টার্মস এর মধ্যে উল্লেখ থাকবে ওই যে বায়ারের সাথে আমার সাথে যা কথা হয়েছে সেগুলো আমার এখন এখানে টার্মস এর ভিতরে আসবে। যেমন এখানে কি কথা হয়েছে, টু ডেলিভার দ্য গুডস ডিরেক্টলি ফ্রম দ্য এক্সপোর্টার, মানে এক্সপোর্টারের কাছ থেকে ডাইরেক্টলি এটা শিপমেন্ট যাবে কোথায়, আপনার এই বায়ারের কাছে। ফ্যাক্টরি টু বায়ার ওয়্যার হাউস, ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট বায়ারের ওয়্যার হাউস পর্যন্ত শিপমেন্ট যাবে। এই মিস্টার আহমেদ, আপনার ভিডিওটা অফ করেন। তারপর পার্সিয়াল শিপমেন্ট টু বি অ্যালাউড, এটার মানে কি, আপনি যদি ধরেন আপনার 10,000, 1,000 পিস, 1,000 পিস, এখন আপনি চাইতেছেন যে আমি 500 পিস এখন পাঠাবো আর 500 পিস পরে পাঠাবো, এই সেলস কন্ট্রাক্টের এগেইনস্টে। এই সেলস কন্ট্রাক্ট হয়েছে আপনার সাথে 1,000 পিসের, কিন্তু আপনি চাচ্ছেন যে বাইরে আপনাকে বলতেছেন যে, বা আপনি অন টাইমে শিপমেন্ট করতে পারতেছেন না, আপনি কি করছেন, 500 পিস এখন পাঠিয়েছেন আর 500 পিস 10-15 দিন পর পাঠিয়েছেন। কিন্তু আপনার ব্যাংকে, আপনার কাস্টমসে এই জিনিসটা তো কোয়ারিজ আসবে, ঠিক না? কারণ আপনি ধরুন সেলস কন্ট্রাক্ট করছেন $10,000, তাহলে আপনি $10,000 এক্সপোর্ট করেন নাই, কারণ আপনার পিস কমে গেছে, 500 500 পিস করছেন। তাহলে আপনি এখানে 10,000 বিল থেকে আপনি 5,000 এখন এক্সপোর্ট করছেন। ওই $5,000 আপনার কাছে আসবে। বাকি 5,000 আপনি পার্সিয়াল করলে তখন ওই $5,000 পার্সিয়ালি ব্যাংকের মধ্যে আসবে আপনার মানে বায়ারের কাছ থেকে, ঠিক আছে, বায়ার যখন পেমেন্টটা রিলিজ করবে। তো এই জন্য পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউ কি জন্য করে রাখি, কারণ এটা যেন কাস্টমস, ব্যবসা, তারপর বিজিএমই, যেখানে আপনি এখান থেকে এক্সপোর্ট করেন, ওরা যেন এই জিনিসটা বুঝে যে যে আপনি চাইলে পার্সিয়াল করতে পারবেন যদি ফুল না করেন। ঠিক আছে, ওই জন্য পার্সিয়াল শিপমেন্টটা অ্যালাউ সবসময় রাখি, তো সবাই রাখে এটা। তারপর কন্ট্রাক্ট ভ্যালিডিটি দেখেন, দিস কন্ট্রাক্ট উইল বি ভ্যালিড আপ টু, এখানে দিবেন আপনি 3 মাস। এটা বাইরের সাথে যাওয়া, এটা 3 মাস বা 1 মাস, এটা ভ্যালিডিটি কতদিন থাকবে, যেমন আজকের দিন ভাইয়া থেকে। পার্সিয়াল জি। পার্সিয়াল ভাইয়া পার্সিয়াল আপনার এক্সপোর্টার একটু টোটাল একটু খুলে বলেন, বুঝছেন? হ্যাঁ, বলতেছি। এটা আমি 3 মাসের ভ্যালিডিটি দিচ্ছি, ঠিক আছে। 3 মাস পর্যন্ত এই সেলস কন্ট্রাক্ট ভ্যালিড থাকবে, এরপরে এটা এক্সটেনশন করতে হবে, মানে টাইম বাড়াইতে হবে যদি এই ডেটের ভিতর, এই এই টাইম ফ্রেমের ভিতর টাকা না আসে, ঠিক আছে, বা শিপমেন্ট না যায়। এখন আসেন, পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউ জিনিসটা কি। সাপোজ আমি আমি এই সেলস কন্ট্রাক্ট, এই 1,000 পিসের সেলস কন্ট্রাক্ট থেকে 500 পিস আমি মাল এক্সপোর্ট করছি, ঠিক আছে। সাপোজ আমি 500 পিস করছি, মানে 5,000 আমার মূলত এমনি ইনভেস্ট কত, $1,000, ঠিক আছে, এই 1,000 পিসের। ওই 1,000 পিস থেকে আমি কি করছি, 500 পিস এখন পাঠাইছি। 500 পিস 10 12 দিন 15 দিন পরে আমার এই যে এই ডেটটা আছে, এই ডেটের ভিতর বাকিটা আমি পাঠাই দিছি। তাইলে এটা হচ্ছে কি পার্সিয়াল, মানে আমি যদি এক লটে পাঠাই দিই, ধরেন 1,000 পিস একসাথে পাঠাই দিই, এটা হবে যে ডাইরেক্ট শিপমেন্ট। আর যদি 1,000 পিস থেকে এখন 500 পিস পাঠাই, পরে 500 পিস পাঠাই, বা এখন 500, পরে 200, পরে 300, এভাবে করে ভেঙে ভেঙে পাঠাই, ওটাকে বলে যে আপনার পার্সিয়াল ডেলিভারি। বুঝতে পারছি? হ্যালো, জি ভাইয়া, জি আপনি ভাইয়া। বুঝছেন? এটা ইজি জিনিস। ইজি পার্সিয়াল মানে আমরা কি বুঝি, মানে ভেঙে ভেঙে। আমি 100 শিপমেন্ট করছি, নাকি আমি ভেঙে ভেঙে শিপমেন্ট করছি, আমি আমরা তো ভেঙে আমরা তো সচরাচর শিপমেন্ট বাড়াইনি। আমরা হুম, তো সচরাচর
আমরা তো সচরাচর শিপমেন্ট ডেট চিঠি দিয়ে শিপমেন্ট ডেট বাড়ায় নেওয়া হয়। এই যে এটা বাড়ায় আর কি, এই যে কন্ট্রাক্ট ভ্যালিডিটি যেটা, এটা এলসি হইলে এলসি তেও বাড়াইতে হয়, সেলস কন্ট্রাক্ট হলে সেলস কন্ট্রাক্টে বাড়াইতে হয়। তখন আপনি খেয়াল করবেন, তখন আপনার সেলস কন্ট্রাক্টে বা এলসি তে অবশ্যই একটা ফিল্ডে লেখা থাকবে পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউ। পার্সিয়াল শিপমেন্ট যদি নট অ্যালাউ হয়, তাহলে আপনার থেকে কিন্তু ফুল শিপমেন্ট করে দিতে হবে, আপনি হাফ অর্ধেক অর্ধেক শিপমেন্ট করতে পারবেন না যদি আপনি এলসি তে বা সেলস কন্ট্রাক্টে এই লেখাটা মেনশন না করেন। বুঝতে পারছেন? হ্যালো, বুঝে গেছে? জি ভাইয়া বুঝতে পারছি, সমস্যা হুম। নেই, বুঝতে পারছি। তারপর ডেলিভারি ডেট, দ্য গুডস উইল বি ডেলিভার উইথিন দ্য ভ্যালিডিটি পিরিয়ড। এই কথাটা কোত্থেকে আসছে? উপর থেকে। আমি 3 মাস টাইম দিছে না, বাইয়ার আমাকে 3 মাস সময় দিছে কন্ট্যাক্ট করার। সে আমার সাথে যখন কন্ট্যাক্ট করছে, সে আমাকে 3 মাস, 1 মাস, যত মাস দেয়, ধরেন 3 মাস দিল, মানে 10, আমার 7-10, মানে এখন হচ্ছে যে 7-5, মানে 7-10-এর ভিতর আমার শিপমেন্টটা করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে 3 মাস যদি হয়, এটা হচ্ছে যে মে, জুন, জুলাই, আগস্ট, তাহলে আগস্ট হচ্ছে আমার লাস্ট শিপমেন্ট ডেট। 7 আগস্টের ভিতর আমার শিপমেন্ট করে ফেলতে হবে, 3 মাসের ভিতর। ওই জিনিসটা এখানে ডেলিভারি ডেটটা এখানে ভাবে মেনশন করছে, ওইটা এলসি তেও ওইভাবে থাকে। টার্মস অফ পেমেন্ট দেখেন, 90 দিন। বুঝছেন? 90 ডেজ অফ সেলস কন্ট্রাক্ট, মানে সেলস কন্ট্রাক্ট থেকে 90 দিনের ভিতর, এই যে আমি এখানে যে ডেটটা দিচ্ছি, একটা ডেটের এখানে কতখানে রিফ্লেক্ট করছে দেখছেন? এটা আমার ডেলিভারিও এর ভিতর দিতে হবে, পেমেন্টও এর ভিতর চলে আসতে হবে, 90 দিনের ভিতর সবকিছু। ঠিক আছে? এটা যদি 1 মাস হয়, তাহলে 1 মাসের ভিতর শিপমেন্ট করে 1 মাসের ভিতর পেমেন্ট চলে আসতে হবে। তারপর আসেন এক্সপোর্টার ব্যাংক ডিটেলস, আমি আমার ব্যাংকের ডিটেলস দিব, যে এক্সপোর্ট করবে তার ব্যাংকের ডিটেলস। আমরা এখানে যে ওই গত ইনভয়েসের মধ্যে দিছিলাম যে আমার ইবিএল বা এবি ব্যাংক যেটা হোক, অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড, এগুলো আপনারা পাবেন ব্যাংক থেকে। ইম্পোর্টার ব্যাংক, ইম্পোর্টার মানে যাকে পাঠাচ্ছেন, বায়ারের ব্যাংক দিলেন, ধরেন ওর ব্যাংক হচ্ছে এইচএসবিসি, ওর অ্যাকাউন্ট নাম্বার, সুইফট, এগুলো কেন দিচ্ছেন আপনি? মানে এই অ্যাকাউন্ট থেকে টাকাটা এই অ্যাকাউন্টে আসবে, ওই কারণে। আমার ইম্পোর্টারের ব্যাংক থেকে আমার টাকাটা কোথায় আসবে? এক্সপোর্টারের ব্যাংকে, যখন আমি এক্সপোর্ট করবো এরপরে। ঠিক আছে? তারপর এখানে বায়ারের সিল সাইন থাকবে, সেলারের সিল সাইন থাকবে। তারপর এটা পরিপূর্ণ একটা সেলস কন্ট্রাক্ট আকার ধারণ করবে। এখন আপনারা একটু রিভিউ করে দেখেন যে এখানে সেলস কন্ট্রাক্টের মধ্যে কোন জিনিসটা বুঝেন নাই, আমাকে কোয়েশ্চেন করেন। কেন? হ্যালো, কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে সেলস কন্ট্রাক্ট জিনিসটা? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। জি, বলেন অবশ্যই। এই পার্সিয়ালি শিপমেন্টের ক্ষেত্রে মনে করেন আমার প্রোডাক্ট 1,000 পিস, আমি 500 পিস পাঠাইলাম, আর বাকি 500 পিস কতদিনের মধ্যে পাঠাতে হবে, এটা কি এই এখানে 90 দিনের উল্লেখ থাকবে? এই 90 দিনের ভিতর, 90 দিনের ভিতর না? মানে এই নব্বই আচ্ছা, দিনের আরেকটা ভিতর বিষয় আপনার হচ্ছে শিপমেন্ট 500, করে ফেলতে হবে। হুম। আর 500 প্রোডাক্ট আমি পাঠাইলাম, তো এটার এগেইনস্টে কি আবার অন্য কোনো ডকুমেন্ট তৈরি করতে হবে নাকি? অবশ্যই আপনি ইনভয়েস দুইটা করবেন, কিন্তু সেলস কন্ট্রাক্ট একটা। ওই ইনভয়েসে আপনার এখন রেফারেন্স হিসেবে এই সেলস কন্ট্রাক্ট নাম্বার দিয়ে সব কাজ করতে পারবেন। একটা সেলস কন্ট্রাক্ট দিয়ে 100টাও শিপমেন্ট করতে পারবেন আপনি, ভেঙে ভেঙে, কোনো সমস্যা নেই। শুধু ইনভয়েস ভিন্ন ভিন্ন ভাইয়া করতে সেলফ হবে। কন্ট্যাক্ট তো, ভাইয়া একটা কোশ্চেন ছিল। একজন একজন করেন, একজন একজন, আগে একজনের শেষ হোক, তারপর একজন। ঠিক আছে ভাই, আমার এটাই জানার ছিল। জি জি, আমি আবার একটু বলি। আপনার যখন বাংলাদেশ ব্যাংক থেকে আপনি ইক্সপি করতে যাবেন, ধরেন আপনার একটা ইনভয়েস, হ্যাঁ, হিস্ট্রি যখন করতে যাবেন, তখন এই সেলস কন্ট্রাক্টটা ব্যাংকে দিবেন না। ওই ব্যাংকে কি করবে, সেলস কন্ট্রাক্টটা বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে আপলোড করে দিবে। তখন যখন আপনি হিস্ট্রি করতে যাবেন, তখন এই সেলস কন্ট্রাক্ট নাম্বারটা যখন দিবেন, ওখানে পুরো ডিটেলস চলে আসবে, কতটুকু কোয়ান্টিটি আপনি শিপমেন্ট করবেন, কতটুকু ভ্যালু, ওখান থেকে কতটা শিপমেন্ট করছেন, ওগুলো ডিটেলস চলে আসবে ওই এই সেলস কন্ট্রাক্ট নাম্বারে এগেনস্টে, হ্যাঁ, যে এক্সপি হবে। তাহলে আপনার, ধরেন আপনি $10,000 এক্সপোর্ট করবেন, $10,000-এর মধ্যে আপনি দেখা যাচ্ছে যে 100 করছেন, 200 করছেন, এরকম করতে করতে আপনি 50টা 100টাও ইনভেস্ট করতে পারেন। কিন্তু ওই 10,000 যতক্ষণ শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি এক্সপোর্ট করতে পারবেন, ইক্সপি নিতে পারবেন, ইনভয়েসও বানাইতে পারবেন। এখন জিনিসটা বুঝছেন? কিন্তু সেলস কন্ট্রাক্ট একটা, কিন্তু শিপমেন্ট করতেছেন যে 100 বার, জি ভাই, মানে বুঝতে 100টা পারছি। ইনভয়েস। আর
আর আমরা এক্সপোর্টের ক্ষেত্রে দেখা যায় এলসি যখন করে তখন তো হুম ইম্পোর্টার এলসি ওপেন করে। হুম হুম হুম। সেলস কন্ট্রাক্টের ক্ষেত্রে সেলস কন্ট্রাক্টটা কে করবে? এটা এক্সপোর্টার করবে। এক্সপোর্টার না ইম্পোর্টার? এক্সপোর্টার। এক্সপোর্টার সেলস কন্ট্রাক্ট করবে, আর জি এলসি জি। দিয়ে করলে সেটা ইম্পোর্টার করবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ভাইয়া আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি এলসি কখন করবো আর সেলস কন্ট্রাক্টে কখন করব, এই দুইটা পার্থক্যটা কি? এই দুইটা পার্থক্য হচ্ছে যে আপনার বাইরের সাথে যদি আপনার কমিউনিকেশন হয় যে সে আপনার আপনার শিপমেন্টের সেলস কন্ট্রাক্টের এগেনিস্টে করবেন, তখন আপনি সেলস কন্ট্রাক্ট করবেন। আর যদি বলে যে না আমি এলসি তে মাল নিব, তাহলে এলসি করবেন। এটা হচ্ছে যে আপনার বায়ার এবং সেলারের মধ্যে চুক্তি। আপনি চাইলে টিটিও করতে পারেন, মানে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে তারপর মাল শিপমেন্ট করবেন। অ্যাডভান্স সে আপনাকে আগে পেমেন্ট দিয়ে দিবে, টিটি। ঠিক আছে। তারপর আপনি তাকে মাল পাঠাবেন, এটা হচ্ছে টিটি। আর সেলস কন্ট্রাক্ট হচ্ছে যে আপনাকে মাল পাঠিয়েছে, সে আপনাকে বিশ্বাস করে সে এলসি তে যাবে না। ঠিক আছে, সে আপনাকে বিশ্বাস করে, সে বলছে তুমি আমাকে সেলস কন্ট্রাক্ট করে দাও, সেলস কন্ট্রাক্ট এগেনিস্টে তুমি আমাকে শিপমেন্ট করবো, আমি তোমাকে ওই দিনের ভিতরে আমি তোমাকে পেমেন্ট পাঠিয়ে দিব। এই 20 দিন, 30 দিন, 90 দিন যা লাগে, হ্যাঁ। তারপর এলসি করা মানে হচ্ছে যে আচ্ছা, সেই ক্ষেত্রে ইম্পোর্টার যদি আমাকে পেমেন্ট না দেয় তখন আমার কিছু করার তাহলে থাকবে অবশ্যই ব্যাংক ব্যাংক সেলস লাইবিলিটি কন্ট্রাক্টের থাকবে। এগেইনস্টে? আপনার ব্যাংক লাইবিলিটি থাকবে না, কারণ আপনি এখানে এখানে আপনার এই যে এক্সপোর্টার ব্যাংক, হ্যাঁ, এই ব্যাংক আপনার লাইবিলিটি নিচ্ছে না। কারণ আপনি ব্যাংকে গিয়ে তো এই সেলস কন্ট্রাক্টটা ব্যাংকে সাবমিট করার পরে তারপরেই তো সে আপনাকে ইক্সপি ইস্যু করতে দিবে। তো ইক্সপি ইস্যু করা মানে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে আপনার রেকর্ড হয়ে যাও না। তখন তখন যদি এই ব্যাংকে কোনো কারণে পেমেন্টটা না দেয়, তখন বাংলাদেশ ব্যাংক ক্লেম করতে পারবে এই ব্যাংকে। তখন এই ব্যাংকে ওই পার্টি থেকে পেমেন্ট নিয়ে আসতে পারবে। এরকম 2-3টা কেস আমি সমাধান করছিলাম। তো আপনার পেমেন্ট পাই নাই, লাস্টে ব্যাংকের থ্রুতে 3 মাস পর ব্যাংকে পেমেন্টটা আমাকে এনে দিছে। নাহলে আমি ব্যাংক রাখতেছি কেন? এখানে তো আমি এক্সপোর্ট, আমি বায়ার এবং সেলারের মাঝখানে ব্যাংক কেন রাখে? এই পেমেন্ট সিকিউরের জন্য, আর কিছু না। নাহলে তো আমি এত সেলস কন্ট্রাক্ট টেলস কন্ট্রাক্ট না করেই হচ্ছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। আরেকটা বিষয় ভাইয়া, ওই যে এলসির ক্ষেত্রে যে টিটির কথা বললেন, ওই টিটি জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে আপনার, আমি বলি, ওয়ার ট্রানসাকশন, হ্যাঁ। এটা হচ্ছে যে আপনার টিটিতে কিছু নাই, টিটিতে জাস্ট একটা ফর্ম আছে ব্যাংকে, ফর্মটা ফিল আপ করে দিবেন। কি কি এইচএস কোড, কি মাল আনবেন, কি সরি কি মাল পাঠাচ্ছেন, ওই আইটেম ডেসক্রিপশন থাকে, ভ্যালু থাকে। তারপরে এই টিটিটা হচ্ছে যে কি আপনার অ্যাডভান্স পেমেন্ট, মূলত নর্মাল ভাষায় যদি আপনাকে বলি, টিটি মানে হচ্ছে মানে অ্যাডভান্স পেমেন্ট, হ্যাঁ। অ্যাডভান্স পেমেন্ট মানে হচ্ছে যে আপনার ধরুন এই $10,000, $10,000 ইম্পোর্টারে আপনার ব্যাংকে অগ্রিম পাঠিয়ে দিছে। অগ্রিম আপনি $10,000 রিসিভ করছেন, রিসিভ করার পরে তখন আপনি যাই মালটা কি এক্সপোর্ট করছেন, যেটা আমরা বলি অ্যাডভান্স পেমেন্ট। এই অ্যাডভান্স পেমেন্ট মানে হচ্ছে যে টিটি পেমেন্ট। এই পেমেন্ট টিটি পেমেন্ট মানে হচ্ছে কি অ্যাডভান্স পেমেন্ট। মানে ইম্পোর্টার যদি আপনাকে ঠিক আছে অ্যাডভান্স ভাইয়া। পেমেন্ট করে দেয়, আর সেটাকে বলে যে টিটিটা টিটি কে পেমেন্ট। করবে, মানে এক্সপোর্টার করবে নাকি ইম্পোর্টার? টিটি, বুঝি নাই আপনার কথা। জি, জি ভাইয়া, টিটিটা কে ওপেন করবে, টিটি এক্সপোর্টার ওপেন করবে করতে নাকি হয় না। ইম্পোর্টার করবে? টিটি ওপেন করতে হয় না। যখন আপনি, আপনার সাথে বাইরের সাথে চুক্তি হয়েছে, ঠিক আছে, চুক্তি হওয়ার পর বায়ার আপনাকে বলতেছে সে আপনাকে অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিবে। ওই ওই টাকাটা আপনার ব্যাংকে যখন চলে আসবে, তখন আপনি একটা ফরওয়ার্ডিং লেটার, ঠিক আছে, একটা ফরওয়ার্ডিং লেটার রেডি করে, ওই ফরওয়ার্ডিং লেটার থাকবে আমার এই বায়ার থেকে এত এত পেমেন্ট আমি এক্সপোর্টের এগেনস্টে আনাইছি। ঠিক আছে। তারপর ফরওয়ার্ডিং লেটারের সাথে আপনি কি দিবেন? আপনি একটা ব্যাংকে একটা ফর্ম দিবে, ঠিক আছে, একটা টিটি ফর্ম দিবে, ওই ফর্মটা ফিল আপ করে তারপর আপনি ব্যাংকে পিআই সহ আপনার পিআই বা পিও সহ আপনি ব্যাংকে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি পেমেন্টটা রিলিজ করতে পারবেন। যে পেমেন্টটা অগ্রিম চলে আসছে ওইটা, ওইটা করবে এক্সপোর্টারে। এক্সপোর্টারে এগুলো ব্যাংকে জমা দিবে, মানে ওর এই এক্সপোর্টের এগেনিস্টে, এই পিও বা এই পিআই এর এগেনিস্টে আপনার এই পেমেন্টটা আসছে এই বাইয়ার থেকে আমার অ্যাকাউন্টে, মানে আমার অ্যাকাউন্টে টাকাটা আসছে, ওই টাকাটা আমি রিলিজ করতে চাচ্ছি। তখন সে ফরওয়ার্ডিং এ ওইটা লিপিবদ্ধ করে এটা আপনার ব্যাংকে দিবে। তখন ব্যাংক একটা টিটি সুইফট কপি, হ্যাঁ, একটা সুইফট কপি দিবে টিটির। ওই সুইফট কপিটা জাস্ট আপনাকে রেফারেন্স হিসেবে দিবে, ওই সুইফট কপিতে থাকবে কত ডলার আপনার রিলিজ হয়েছে। এটাকে টিটি বলে মূলত। ভাইয়া আমি একটা বিএল একটা টিটি সারেন্ডার কপি, করলে তো টিটিতে পেমেন্ট করে দেয়। ভাইয়া বিএল সারেন্ডার করলে তো টিটিতে পেমেন্ট করে দেয়। এটা বিএল সারেন্ডার হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার, আপনি যেটা বলতেছেন বিএল সারেন্ডার, এগুলো হচ্ছে পরের কথা। আপনি শিপমেন্ট করার আগে বিএল সারেন্ডার কেন করবেন?
না, শিপমেন্ট করার পরে তো বিএল সারেন্ডার করে দিয়েছে, কিন্তু পেমেন্টটা তো টিটিতে খুব দ্রুত করে দেয় 1 সপ্তাহের ভিতরে। আপনার স্মৃতি হচ্ছে যে আপনাকে পেমেন্ট অগ্রিম করে দিয়েছে, তারপর যে আপনি শিপমেন্ট করবেন, এর আগে আপনি শিপমেন্ট করবেন না। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা টিটির ভিতরে পড়ে না। না না, আপনি আপনি বিএল টিএল আসতেছে, এগুলো তো আপনার পরে। আপনি বিএল রিলিজ করে বিএল আপনার এই বিল এক্সপোর্টের, ধরেন চাইনাতে শিপমেন্ট করছেন, মানে এফওবি শিপমেন্ট, হ্যাঁ। আপনি বিএল হুম। রিলিজ করে এনে বিএল সারেন্ডার করেন, বা বিএল রিলিজ করে এনে ব্যাংকে দেওয়ার পর পেমেন্টটা রিলিজ করেন। এটা হয় যে এলসির ক্ষেত্রে বা সেলস কন্ট্রাক্টের ক্ষেত্রে। আমরা টিটি বলি, তাহলে এটা সাধারণত টিটি আমরা ভুল বলি, তাহলে এটা টিটি, এটা টিটি বলা যাবে না। না না, টিটি না, টিটি হচ্ছে যে আপনার অ্যাডভান্স পেমেন্ট, এটা আপনার ব্যাংকে চলে আসবে। হুম। ওইটার সাথে কিন্তু বিএল এর আমরা সাথে কোনো অফিসিয়ালি সম্পর্ক নেই। এটাকে এটাকে টিটি পেমেন্ট বলি, অফিসিয়ালি আমরা টিটি পেমেন্ট বলি, টিটি পেমেন্ট বলে এটাকে ডাকি, তাহলে এটা ভুল আসলে আমাদের বলাটা। না, আমি বলি এটা ভুলও না, ঠিকও না। আপনারা এটা কেন বলেন সেটাও বলি। আপনার পেমেন্টটা অ্যাডভান্স চলে আসতেছে, ঠিক আছে। সাপোজ জি আপনার $10,000 অ্যাডভান্স চলে আসে, মানে একটা কাজকে তো মানুষ অনেক রকম ভাবে করে, ঠিক না? কিন্তু জি নিয়ম জি একটাই থাকে। যেমন $10,000 আপনার ব্যাংকে চলে আসছে, ঠিক আছে। এখন জি ব্যাংকে যখন চলে আসছে, ব্যাংকে আপনাকে পেমেন্টটা রিলিজ দিচ্ছে না। কারণ ব্যাংকে মনে করতেছে হয়তো আপনি তার সাথে কোনো ধরনের মানে খারাপ কিছু করবেন। মানে আপনি টাকাটা রিলিজ করে ফেলবেন, কিন্তু তাকে মাল পাঠাবেন না। কারণ আবার টাকাটা জি জি কিন্তু আপনি যেরকম ব্যাংকে রিস্ক রাখছেন, ওর জন্য ব্যাংকটা রিস্ক, ঠিক না? তাহলে ব্যাংকের জি জি দুইজনের রিস্ক ফ্যাক্টর, মানে মিডল ম্যান হিসেবে কাজ করে। এখন অনেক সময় ব্যাংকে যদি আপনার সাথে বিশ্বাস না থাকে, বা আপনার রেগুলার শিপমেন্ট না করেন, তখন আপনার উপর যদি ট্রাস্ট না থাকে, সে কি করবে? বলবে যে ভাই আপনার পেমেন্টটা, আপনি এগুলো সব জমা দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার পেমেন্ট রিলিজ করতেছে না। তখন বলবে যে ভাই আপনি অ্যাটলিস্ট আমাকে শিপমেন্টটা করি, আপনি বিএল এর একটা কপি আমাকে দিয়েন, তখন আমি তো রিলিজ করে দিব। তো আপনি বলতেছেন ঠিক আছে, আমি পেমেন্ট তো চলে আসছে, আমি শিপমেন্ট একটা পেমেন্ট আসার পর আমার শিপমেন্ট তো রেডি, শিপমেন্ট করে 2-3 দিনের ভিতরে বিএলটা সারেন্ডার করি, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ওরকমই করে, ওইটাও টিটি পেমেন্ট রিলিজ করে। বুঝতে পারছেন? জি 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 মানে পেমেন্ট চলে আসছে কিন্তু রিলিজ করছেন পরে, আর কি আপনার যেটা ধরেন ব্যাংক আপনাকে চার্জ করতেছে না, বা অন্য আদার্স ইস্যুর কারণে আপনাকে কি করছে, ওই বিএল দেওয়া মানে কি, শিপমেন্ট দিচ্ছেন যে এটা তো কনফার্ম, বিএল এর সাথে শিপিং বিলও জি দিতে হয়, মানে বিল অফ এন্ট্রি। তখন যে আপনার জি জি পেমেন্টটা জি রিলিজ হয়ে যায়। জি জি আশা করি বুঝতে পারছেন। শিপিং না। জি জি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? রনক ভাই, আপনি বুঝছেন সেলস কন্ট্রাক্ট জিনিসটা? হ্যাঁ ভাই, বুঝছি। একটু এই জায়গাটা কম আইডিয়া আছে, তো আমি পরে আবার ভিডিওটা দেখে বুঝে নেব। আপনি ভিডিওটা ফুল দেখবেন, নিজে নিজে জি ঠান্ডা জি মাথায়, কিন্তু ক্লাস চলতেছে, ঠান্ডা মাথায় দেখবেন। দেখে যদি কোনো কিছু এখান থেকে আপনার মাথায় প্রশ্ন বের হয়, আপনি যদি মানে এই জিনিসগুলো নিয়ে খুব সিরিয়াস, তাদের জন্য বলতেছি, যারা সিরিয়াস না তাদের বলতেছি না, যারা সিরিয়াস ভাবে কাজ শিখতে চাচ্ছে, তারা যখন ভিডিওটা দেখবেন, আপনার মাথায় একটা কোয়েশ্চেন আসলো, সাথে সাথে একটা নোট করে ফেলবেন। মোবাইলে বলেন, আজকাল তো ডিজিটাল মোবাইলে নোট করা যায়। নোট করে ফেলবেন যে আমি জি ভাই। এখানে কি জিনিসটা বুঝি না, কি নোটটা রাখলে পরে আমি নয়ন ভাইয়ের সাথে কথা বলে জিনিসটা একটু আর একটু বুঝবো ভালো করে। তখন আপনি নোট করে জি রাখলেন, ভাই। ভিডিও দেখতে দেখতে যে কোনো ভিডিও, প্রথম ক্লাস বলেন, এটা বলেন, যে কোনো কিছু দেখলে নোট করে ফেলবেন, নোট করে রাখবেন। তখন আমাকে মানে আমার ফ্রি টাইমে বা যে কোনো সময় আমাকে জিজ্ঞেস করবেন। কারণ আমাদের দুইটা ক্লাসের পর আমরা 4-5 দিন ফ্রি আছি। ওই তখন আপনার যে কোনো সময় সন্ধ্যার পরে আপনি আমাকে নক করলেন, বা এই জিনিসটা একটু বুঝি না, স্ক্রিনশট দিলেন, বা আমাকে কোয়েশ্চেনটা করলেন, বা একটু আমাকে একটু একটা ভয়েস দেন, বা একটু নক দিয়ে বুঝে দেন, আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। জি ভাই। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলেন। আই হ্যাভ এ কোশ্চেন। ভাইয়া, দেখা যাচ্ছে আমরা একটা সেলস কন্ট্রাক্ট বাইরের কাছ থেকে পেয়েছি, হ্যাঁ। সেলস কন্ট্রাক্টে 90 ডেজ আছে, গুডস 90 ডেজ এর ভিতরে আমাদের ডেলিভারি দিতে হবে। কিন্তু এই হুম ক্ষেত্রে আবার অনেক সময় তো অ্যামেন্ডমেন্ট করে আপনার দেখা যাচ্ছে আমরা $10,000, 10,000 পিসের একটা সেলস কন্ট্রাক্ট পেয়েছি, আমরা হুম। জাস্ট টাইমে ওইটা আমরা ডেলিভারি দিতে পারছি না, সেই ক্ষেত্রে একটা অ্যামেন্ডমেন্ট ব্যাংকে চিঠি দিয়ে অ্যামেন্ডমেন্ট করা যায় না, যে হ্যাঁ, আমরা অ্যামেন্ডমেন্ট সময়টা করবেন যে বাড়িয়ে আপনি নিলাম। ডেটটা বাড়িয়ে নিবেন আর কি। এই যে আপনাকে বললাম না, যখন আমি জিনিসটা কন্ট্যাক্ট ভ্যালিডিটি, এটা 7-8-এর ভিতর, জি 8-7-এর ভিতর যদি, বা 7-8-এর, হ্যাঁ 7 আগস্টের ভিতর যদি আমি সিমেন্ট করতে না পারি, আমি একটা লেটার দিব। লেটার দিয়ে আমি আমি এই সেলস কন্ট্রাক্টটা অ্যামেন্ডমেন্ট করে 7-8-এর জায়গায় 7-9 করে দিব। করে অ্যাপ্লিকেশন সহ ব্যাংকে দিব, ব্যাংকে ডেটটা আবার ওই বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে বাড়াই দিবে। বুঝতে পারছেন?
জি জি জি। না এইটাই আমার, কারণ এই কাজটা তো করছি তো সেজন্য খটকা লাগছে। আমরা তো এই আপনার সেলস কন্টাক্টের হচ্ছে অ্যামেন্ডমেন্ট করে অনেক সময় আপনার শিপমেন্ট ডেট বাড়ায় নিয়েছি, অনেক বাড়ায় নিয়েছি, কিন্তু ভাইয়া বলছে কাট আপ ডেট এই যেটা থাকবে এটার ভিতরে শিপমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা। না, এটা আসলে কোয়েশনের ভিতর আছে জিনিসগুলা। কোয়েশন করলেই তো বুঝতে পারবেন, ঠিক না? আমি তো ধরেন জি আমার জি। মতো করে বলে যাবো গা, কিন্তু আপনাদের মনে যেটা প্রশ্ন থাকবে সেটা আমাকে বলবেন। যে ভাই, আপনি বলছেন অবশ্যই। যে সপ্তাহের ভিতর শিপমেন্ট করে ফেলতে হবে, কিন্তু আমরা তো এটা এক্সটেনশন করি। তখন আমি তখন আপনাকে বলবো যে হ্যাঁ ভাই, এটা তো আপনি চাইলে শিপমেন্ট যদি আপনি 7 8-এর ভিতর করতে না পারেন, তাইলে আপনি আরো এক্সটেনশন করতে পারবেন। এটা 1 বছর এক্সটেনশন করতে কোনো সমস্যা নেই। আপনার শিপমেন্ট যতদিন যাবেন অতদিন আপনি এটা বাড়ায় শিপমেন্ট করতে পারবেন, যতদিন পর্যন্ত ফুল কোয়ান্টিটি আপনার শিপমেন্ট না দেয়। অ্যামেন্ডমেন্ট। একটা কোশ্চেন ছিল ভাইয়া, আই হ্যাভ এ হুম কোশ্চেন। সেটা হচ্ছে আমি নতুন যেখানে জব করছি এখানে দেখি যে স্যাম্পল পাঠাই, বুঝছেন, হুম হুম সেগুলোরও ইএক্স করে সেগুলোর এগেনস্টেও ডলার নিয়ে আসা হয়, পেমেন্ট নিয়ে আসা হয়। হুম এখন হুম আমার বায়ার ধরেন আমার অর্ডার দিয়েছে 10,000 পিস, বুঝলেন, দশ হুম হাজার পিস নিট গুডস, হুম মানে 10,000 পিস নিট গুডস। এখন আমি তো ইএক্সপি নিচ্ছি আপনার এই স্যাম্পলের ক্ষেত্রেও, তাহলে এটা তো হুম কাউন্ট হচ্ছে, বুঝলেন, এটা হুম তো হুম কাউন্ট হচ্ছে। দেখা যাচ্ছে আমি স্যাম্পল এখানে আপনার যেহেতু এফওসিতে স্যাম্পলটা দিচ্ছে না, 200 পিস স্যাম্পল পাঠিয়ে দিলাম 10,000 পিসের এগেনস্টে, তাহলে এই হুম। ক্ষেত্রে আমি ওই বায়ারের মনে করেন যে 9,800 পিস মিলাবো কিভাবে? মানে আবার বলুন তো, বুঝি নাই আমি। বুঝেননি? না না। আমি বায়ার ধরেন আমার 1,000 পিসের অর্ডার দিয়েছে, হ্যাঁ, কিন্তু এই হুম 1,000 পিসের এগেনিস্টে আমি স্যাম্পল পাঠাচ্ছি মনে করেন 10টা, কিন্তু যে স্যাম্পল গুলো পাঠাচ্ছি এগুলো কিন্তু এফওসি তে পাঠাচ্ছি না, আমি এই হুম স্যাম্পলের এগেনিস্টেও আপনার ইএক্সপি করে আমি মনে করেন পেমেন্ট নিয়ে আসছি, হুম হুম বুঝলেন। এখন যেহেতু এগুলো তাহলে, যেহেতু ইএক্সপি করছে এগুলো পেমেন্ট নিয়ে আসছি, ওই 10,000 পিসের ভিতরেই তো আমার এগুলো কাউন্ট হচ্ছে, এই হুম হুম, 100 পিস, হুম। সরি, ওই 100 পিসের ভিতরেই তো আমার এটা কাউন্ট হচ্ছে। তখন বায়ারের আবার ওই 100 পিস আমি নিট মাল বুঝিয়ে দেবো, শিপমেন্ট কিভাবে করবো এটা? আপনি তো এটা স্যাম্পল, আমি বলি আপনি সেলস কন্ট্রাক্ট বানাইছেন যে কত পিসের, 10,000, ওই 10,000 পিসের না 100 পিসের সেলস কন্ট্রাক্ট বানাইছেন? আগে ওইটা দেখতে হবে। সাপোজ সাপোজ ধরেন 100 পিসের আমি সেলস কন্ট্রাক্ট বানিয়েছি। হুম 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 এখন 100 পিসের ভিতরে মনে করেন 10 পিস আমার স্যাম্পল দিচ্ছি, এই স্যাম্পল গুলোকেও আমি হচ্ছে হুম। আপনার নিচ্ছি তো তখন আপনার কি সেলস কন্ট্রাক্ট ওই 100 পিসেরটা ইউজ করতেছেন, নাকি 10 পিসের জন্য আলাদা সেলস কন্ট্রাক্ট ইউজ করতেছেন? ওই একই সেলস কন্ট্রাক্ট। একই সেলস কন্ট্রাক্ট, ঠিক আছে। ওই একই সেলস কন্ট্রাক্টের জি মধ্যে জি। 10 10 পিসের জন্য কি আপনি আলাদা ইনভয়েস বানাচ্ছেন? হ্যাঁ, আলাদা ইনভয়েস, স্যাম্পলের তাহলে ইএক্সপি আলাদা নিচ্ছি। ইনভয়েস, হ্যাঁ। তাহলে আমি আপনার জিনিসটা একটু ভেঙে বলি। আপনার একশো জি পিস মাল, ঠিক আছে। জি। 100 পিস থেকে 100 পিসের মূল্য সাপোজ $1,000। পার পিস জি। আপনার কত করে পড়ে? পার পিস বললাম আমি, 10 টাকা করে। $10 করে ধরলাম, ঠিক আছে। এখন জি। আসেন, আপনি বলতেছেন যে $100, এই সরি, 100 পিস স্যাম্পল হিসেবে পাঠিয়ে দিচ্ছেন। ওকে, সমস্যা নেই, পাঠিয়ে দিচ্ছেন। তাহলে আসেন। না, 100 পিস না, 100 পিস ধরছেন তো, 10 পিস ধরেন, হুম। 100 পিসের এগেনস্টে দশ আচ্ছা পিস আচ্ছা, ধরেন। হ্যাঁ, 10 পিস। তাহলে ধরেন একটু, 10 পিস, তাহলে $100 মাল আপনি $100 অলরেডি পাঠিয়ে দিচ্ছেন, ঠিক আছে। জি। তাহলে এখন আসেন, আপনি এই $10 জন্য আলাদা করে সেলস কন্ট্রাক্ট করেন নাই। ওই 100 পিসের সেলস কন্ট্রাক্ট দিয়ে, মানে এইটা দিয়ে, আপনার 1,000 পিস দিয়ে কি করছেন? এটা পাঠাই দিয়েছি, স্যাম্পল হুম, পাঠাই দিয়েছি। 100 পিস। এক হাজার পিস না? আচ্ছা ধরেন একটা 1,000 পিসই ধরেন। আচ্ছা, এটা ধরলাম আমি সাপোজ। ধরেন আমার 100। টোটাল হচ্ছে 1,000 পিস, ঠিক আছে। 1,000 পিস থেকে আমি 100 পিস স্যাম্পল হিসেবে পাঠিয়েছি, এরকম ধরবো নাকি জি। 100 পিস দিয়ে ধরবো? আচ্ছা, 100 পিস আচ্ছা ধরি, ধরেন কমাই দিই। একটা, 100 পিস দিলাম একশো আমি, পিস ধরেন। 100 পিস ধরলাম আমি 10, এখান থেকে
আপনার 10 পিস কি করলাম, স্যাম্পল হিসেবে পাঠিয়ে দিলাম। কিন্তু আপনাকে আমি জি এটাই বুঝাতে চাচ্ছি যে 100 পিসের মূল্য কত। তাহলে 100 পিসের মূল্য আমি বের করলাম, সাপোজ একটা হচ্ছে $10 করে, ঠিক আছে? তাহলে $1000। জি হ্যাঁ, $1000 যদি জি হয় তাহলে $10 সমান কত ডলার? 10 পিস, 10 পিস ইন্টু $10 করলে এখানে $100 চলে গেছে। তাহলে কিন্তু আমার সেলস কোনটা কত? $1000, ঠিক আছে? এখন $1000 থেকে আপনি ইস্যু করছেন $100, ঠিক না? জি তাহলে আপনার এই সেলস কোনটা এগেনস্টে আর ব্যালেন্স কত আছে? $900। $900, ঠিক আছে? তাহলে জি আপনি বলতেছেন যে আবার 10,000 পিস। আপনি এখন কি, আপনার প্রশ্নটা কি ছিল? আমি বলছি হুম। পিস, আমার তো মনে করেন যে 10 পিস তো আমি দিয়ে দিয়েছি, স্যাম্পল হিসেবে দিয়ে হুম। দিয়েছি। এখন নিট মাল আমি 100 পিস তাকে কিভাবে দেবো তাহলে? আবার আমি তো 10 পিস স্যাম্পল হিসেবে দিয়ে দিয়েছি, আমার তো আমি তার আপনাকে পণ্য বলি, দেওয়ার প্রাপ্য আমার তো আছে আর 90 পিস। আমি 100 পিস তাকে আর কিভাবে দিব? আপনি 100 পিস তাকে, আপনি 10 পিস তাকে কি দিয়ে দিচ্ছেন, অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? আপনার কাছে আছে আর 90 পিস হিসাবে, আপনার কাছে ব্যালেন্স আছে 90 পিস, ঠিক জি আছে? এখন জি আপনি কি তাকে আবার 100 পিস পাঠাবেন নাকি 90 পিস পাঠাবেন? 100 পিস পাঠাবো, এখন কিভাবে পাঠাবো? ওইটা তো স্যাম্পল পাঠাইছি, এখন 100 পিস নিট মাল কিভাবে পাঠাবো তারে? এখন যদি আপনি ওই হিসাব করেন, আপনার হিসাবটা আমি বলি, ধরেন আপনার 100 পিস, হ্যাঁ, 100 পিস থেকে আপনি জি 10 পিস তাকে পাঠিয়ে দিচ্ছেন স্যাম্পল হিসেবে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে স্যাম্পল, কিন্তু আলাদা জি জিনিস। আমরা জানি স্যাম্পল হচ্ছে আলাদা জিনিস, কিন্তু বাল্ক হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে? আপনি স্যাম্পল যখন পাঠাইছেন তখনই আপনি কিন্তু এই সেলস কন্টাক্ট ইউজ করছেন। এই সেলস জি কন্টাক্ট জি ইউজ করে আপনি কি করছেন, EXP নিয়ে আসছি। ইউএসপি নিয়ে ফেলছেন। তাইলে আপনার এই সেলস কন্টাক্টে কিন্তু আর মাত্র $900 ব্যালেন্স আছে, ঠিক আছে? জি $900 যেহেতু ব্যালেন্স জি আছে আপনার থেকে, এখন এখন যদি আপনি আবার 1000 পিস পাঠান, ওই 1000 পিসকে আপনার এই 900 দিয়ে ভাগ করে যত হয় তত আপনার ইনভয়েসে দেখাই, ওই 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 ডলারে আপনার থেকে কি করতে হবে, ইস্যু করতে হবে, কারণ আপনার ব্যালেন্স আছে আর $900। ও আমি আচ্ছা আপনাকে আচ্ছা বলি, আচ্ছা তখন আচ্ছা। ইউনিট প্রাইস 10 ছিল, সেলস এখন কন্টাক্ট, কমে যাবে। হ্যাঁ, আমার যে কোশ্চেন ছিল যে সেলস কন্টাক্টে তো আমাদের পিস মেনশন থাকে, সেক্ষেত্রে জি। আমি কি আবার 100 পিস পাঠাতে পারবো? আমি তো $10, 10 পিস পাঠিয়ে ফেলেছি স্যাম্পল হিসেবে, হুম। এক্ষেত্রে কি কোনো ঝামেলা? না, ঝামেলা হবে না, কারণ আপনি 10 পিস স্যাম্পল দেখেছেন তো। পরে আপনি আপনার 10 পিস এখান থেকে অমুক 12 পিস কাউন্ট করবেন, এখানে কাউন্ট করবে বেলু। কাস্টমস আপনার ও বেলু দেখবে, আচ্ছা আচ্ছা পিস আচ্ছা। পিসটা তেমন দেখে না। মেন ও হচ্ছে বেলু। আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা। আপনি আপনি বেলু কেন জানেন? বেলু যদি বেলু দেখুক না দেখুক, কিন্তু বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে তো আপনার বেলু অলরেডি মাইনাস হয়ে গেছে। তাইলে আপনি আবার আবার একই বেলু দিয়ে তাই ইস্যু করতে পারবেন না, আপনার ইস্যু নিবে না, ও বাংলাদেশ ব্যাংকের আচ্ছা আচ্ছা, সিস্টেমে নিবে না। আপনার ওই $900 দিয়ে বুঝতে করতে পারছি। হবে। $1000 থেকে $100 যদি চলে যায়, ওই $900 দিয়ে আপনার থেকে ইস্যু করতে হবে। তখন আপনার ইউনিট প্রাইস হয়ে দাঁড়াবে কত? আপনার ওই যে আপনার যা যা ব্যালেন্স আছে, মানে 90, তাহলে আপনার তখন ওই $9 করে হয়ে যাবে আর কি। তখন $10 করে বুঝতে ধরছেন, পারছি। তখন $9 করে হয়ে যাবে। তখন ইনভয়েস ওইভাবে বানাবেন, বাকি কাজ তো ওইভাবে করে বিল পেন্টি করে তারপর এক্সপোর্ট করে দিতে পারবেন। বুঝতে পারছি, ধন্যবাদ ভাইয়া পরিষ্কার ওকে, করার জন্য। ঠিক আছে। এখন আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই সেলস কন্টাক্ট নিয়ে? এখন যদি মনে না পড়ে পরেও কোয়েশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। ভাই আমি একটু বলবো। জি, বলেন বলেন, অবশ্যই বলেন। কেন বলবেন না? আপনাদের বলার জন্য তো আমি তো আপনার আছি। হচ্ছেন কি, আপনি যদি সেলস কন্ট্রাক্ট আন্ডারে পাঠাতে চান স্যাম্পল, হুম। কাস্টমস এর আইন অনুযায়ী হচ্ছে কি $5,000 স্যাম্পল আপনি ইএক্সপি ছাড়া, উইদাউট এক্সপি ছাড়া পাঠাতে পারেন। হুম। এই ক্ষেত্রে আপনি 1,000, যদি 100 পিসের কন্ট্রাক্ট নেন, 100 পিসই হুম। পরবর্তীতে পাঠাতে পারবেন। হুম। তাও কিসে? বুঝতে পারছেন কি বলছি? বুঝি না, আবার বলেন। বুঝি না, আরেকবার বলেন তো ভাই। বুঝাইতে চাইছি, আপনি, উনি তো এই এক্সপি প্রথমেই নিয়ে ফেলছে হুম। স্যাম্পলের ক্ষেত্রে। হুম। স্যাম্পলের ক্ষেত্রে এক্সপি ছাড়াও তো পাঠানো যায়, এটা এক্সপি তো কাস্টমস এর আইন অনুযায়ী। স্যাম্পল তো আপনার অনেক সময় বিলো পেন্টিও লাগে না, এমনিও পাঠাইতে পারবেন। জি জি।
কিন্তু উনি পাঠাচ্ছে, তো হ্যাঁ, উনি স্যাম্পল ওইভাবে উনি পাঠানো যেহেতু যায়, পাঠাচ্ছে, পাঠানোর নিয়ম আছে। শুনেন, উনি পাঠাচ্ছে, উনি আমাকে কোয়েশ্চেন করছে কি এই সেলস কন্ট্রাক্ট এগেইনস্ট উনি পাঠাচ্ছে, বাকি মালগুলো উনি এভাবে পাঠাবে, যার কারণে আমি ওনাকে ওইভাবে করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু উনি যদি জি আমাকে জি প্রশ্ন জি। করতো যে ভাই আমি স্যাম্পল পাঠাতে চাচ্ছি, সেলস কন্ট্রাক্ট লাগবে কি লাগবে না, তখন আমার উত্তরটা থাকতো কি, আপনি স্যাম্পল, সেলস কন্ট্রাক্ট কি কিছু ছাড়াও পাঠাতে পারবেন। আপনি স্যাম্পল এমনকি আন্ডার ইনভয়েস মানে জিরো জিরো $0 দিয়ে পাঠাতে পারবেন, আপনার ইনভয়েস ভ্যালু জিরো দিয়ে, নো কমার্শিয়াল ভ্যালু দিয়ে পাঠাতে পারবেন। আপনার থেকে কোনো ইনভয়েস ভ্যালু দেখা শো করতে হবে না, কারণ স্যাম্পলের কোনো ভ্যালু হয় না। যেহেতু ভ্যালু নিচ্ছে তো সেজন্য ওই স্যাম্পলের এগেনস্টে এক্সপি করা এটাই হচ্ছে। যে যার যেরকম কোয়েশ্চেন, statement। আমার শুনেন, যার যেরকম কোয়েশ্চেন আমার আনসার তো ওইভাবে দিতে হবে, ঠিক না। এখন আপনি আমাকে বলতেছেন যে এই, আপনি একটু আগে যিনি বলছে, আপনি আমাকে বলতেছেন যে যে আপনি পেমেন্ট নিয়ে আসতেছেন $10, এই 10 পিস স্যাম্পল পাঠাই, পেমেন্ট নিয়ে আসতেছেন, ইক্সপি করতেছেন, সব করতেছেন, ঠিক আছে। এখন যদি আমি আপনাকে বলি যে যে ভাই আপনি তো এই সেলস কন্টাক্ট করতে হবে না, আপনি এই সেলস কন্টাক্ট ছাড়াই স্যাম্পল করতে পারবেন, তাইলে আপনার আনসারের সাথে আমার কোয়েশনের কোনো মিল থাকবে না, ঠিক না। এফওসিতে তো দিচ্ছি না, আমার এফওসিতে না দিলে জি তখন জি। আমার এক্সপি টিএক্সপি কোনো ঝামেলার দরকার নাই, আমি তো হ্যাঁ এফওসিতে, হ্যাঁ আমি তো হ্যাঁ। যেহেতু তার কাছ থেকে নিয়ে আসছি ছোটখাটো আপনি একটা তো পেমেন্ট শিপমেন্ট আনতেছেন, ধরে গেলে। আপনার কথা হচ্ছে জি, আপনি পেমেন্ট আনতেছেন, এটা হচ্ছে বড় কথা। পেমেন্ট আনতে গেলে অবশ্যই এক্সপি করতে হবে, ঠিক আছে, বিল অফ এন্ট্রি বিলিভিংটি করতে হচ্ছে হবে। আমার, বিল অফ এন্ট্রি হচ্ছে, সবকিছুই হুম। হচ্ছে। এখন উনি মাহফুজ ভাই যেটা বলছে, ওইটা হচ্ছে যে ওইটা হচ্ছে কাস্টমস এর ল আছে কি, আপনি উইথাউট ভ্যালু মানে আপনি একদম জিরো ভ্যালু দিয়েও কি করতে পারবেন, আপনি জাস্ট ইনভয়েসে লিখে দিবেন যে নো কমার্শিয়াল ভ্যালু, বাস আপনার এখানে $1 ভ্যালু লিখতে হবে না, আপনি অতটুকু এক্সপোর্ট করতে পারবেন স্যাম্পল। বুঝতে পারছেন জি জি। মাহফুজ ভাই, আপনি ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি, হ্যাঁ। মানে আপনার কথাটা ঠিক আছে, আপনি বলতেছেন যে স্যাম্পল পাঠাইতে তো আসলে এত কিছু লাগে না, ঠিক না, কিন্তু উনার লাগতেছে কেন, উনার লাগতেছে এই জন্য যে জি, উনি এটাই। পেমেন্টটা হুম। উনি পেমেন্টটা আনবে সেই জন্য। এটা আপনিও চাইলে করতে পারেন, আপনার ধরেন পেমেন্ট আনতে হচ্ছে একটা, আপনি চাইলে ডকুমেন্ট করেও আনতে পারেন, কিন্তু আপনি বলতেছেন যে না আমার এটা তো কোনো পেমেন্ট আসবে না, তাহলে আমি নো কমার্শিয়াল ভ্যালু দিয়ে করে দিলাম, আমার এত ইসপি সেলস কন্টাক্ট এত ঝামেলা লাগতেছে না, আমি এমনিতে স্যাম্পল বাই ইয়ারে পাঠিয়ে দিলাম, শেষ। শুধু একটা ইনভয়েস দিবেন, একটা প্যাকেজ দিবেন, কাজ শেষ, আর কিছু লাগবে না। ভাই ইউপি সম্পর্কে কি আপনার ধারণা আছে? ইউপি মূলত আমরা করি নাই, না আমি ইউপি করি নাই, আমরা তো ইপিজেড এ বেস ছিলাম। বাট ইউপি আমি 2-3টা ক্লাস করছিলাম আমি পার্সোনালি, মানে আমি করছি, মানে আমি করাই নাই, আমি করছি, মানে যে কোনো সংস্থা থেকে, হ্যাঁ। এবং ইউপি আমি একটা ফ্যাক্টরিতে, একটা বাংলা ফ্যাক্টরিতে, মানে দুই 2-3 মাস কাজ করে দিয়েছিলাম, ওদের সাবকন্ট্রাক্টে কাজ করে দিয়েছিলাম। তখন ইউপি নিয়ে আমি কিছুটা কাজ করছিলাম, আপনার বিজিএমই বিকেএমএ ইয়াতে আর কি, ওয়েবসাইট আইডি পাসওয়ার্ড দিয়ে ইউপি করছিলাম, ইউডি করছিলাম, আপনার এক্সপোর্ট করছিলাম ইউডি দিয়ে, তারপর আপনার ইউডি তো অনেক বিজিপি সহজ, করছিলাম। ইউপি ইউপি তো ইউডি তো অনেক আপনার ওই সহজ। আমি বলি সব থেকে কঠিন হচ্ছে যে ইপি নেওয়া, মানে ব্যবসা থেকে, ব্যবসার ইপি আইপি এগুলো হচ্ছে সব থেকে কঠিন, কিন্তু যারা ব্যবসার ইপি আইপি নেয় তাদের জন্য ইউডি ইউপি গুলো হচ্ছে পানির মতন। ইউপি, ইউপির জিনিসটা পুরোটাই ডিফারেন্ট এবং খুব কঠিন। আমি এই গত ইউপি 2 মাস ইউপির ইউপি সম্মুখীন জিনিসটা যদি হয়েছি। আমি বলি, ইউডিটা হচ্ছে একদম সহজ। ইউডি হচ্ছে জাস্ট জি আপনার জি কোন এলসির কোন মালের এগেনস্টে এক্সপোর্ট করতেছেন জিনিসটা, জি জি বেসিক জিনিসটা তো আমি অবশ্যই জানি, সেটা আপনাকে শেয়ার করি। জি আপনি যে জি এলসির এগেনস্টে ইম্পোর্ট করছেন, ওই এলসির জি জি এগেনস্টে ওই ইম্পোর্টের র মেটেরিয়ালস গুলো আপনি ইউজ করবেন না, ওই ওই জি। এলসির আপনার রেফারেন্স দিয়ে ইউডিটা করেই আপনার থেকে জাস্ট সাবমিট করে দিবেন,